দেশ এবং দেশের বাইরে যারা যে অবস্থান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সকলকেই প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দ্য নিউ ন্যাশন প্রেজেন্স রাইজিং স্টারের এপিসোড 3। আপনারা জানেন রাইজিং স্টার বরাবরের মতোই আসলে স্কিল ডেভেলপমেন্ট এবং বিভিন্ন ধরনের হিস্ট্রি যারা আসলে বেসিক্যালি ইয়ুথরা আমরা বিশ্বাস করি ইন ফিউচারে তারা লিড করবেন এই ধরনের কোনো একটা স্কিল এবং ওই মানুষদেরকে গল্প এবং তাদের মধ্যকার বিভিন্ন ধরনের সম্প্রীতির কথা স্ট্রং জোনের কথাই জানার আমাদের ইচ্ছা এবং ওই জায়গাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্যই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পারিশা মেহজাবিন। আমরা তার থেকে জানবো এবং গল্প শুনবো যে মুটিংয়ের জার্নিটা আসলে কতটুকু এবং তার স্কিলটা কিভাবে তিনি আসলে ডেভেলপ করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ নিউ ন্যাশনের রাইজিং স্টারে। কেমন আছেন বলেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। অলরাইট, মানে পারিশা একটু মুটিং সম্পর্কে জানি যে আসলে মুটিংটা কি, বেসিক্যালি একটু অডিয়েন্সকে জানান। আচ্ছা, সো মুটিংটা হচ্ছে একটা সিমুলেটেড রিয়েল লাইফ সিচুয়েশনের মতনই একটা সেট আপ, যেখানে একটা হিপোথেটিক্যাল লিগাল কেসের উপর আপনাকে একবার অ্যাপেলেন্ট হিসাবে প্রেজেন্ট করতে হবে, আরেকবার রেসপন্ডেন্ট হিসাবে প্রেজেন্ট করতে হবে। সো এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রিটেন মেমোরিয়াল আর একটা হচ্ছে ওরাল অ্যাডভোকেসি। সো মুটিংয়ের টাইমে 3 জন মানুষ লাগে, 2 জন স্পিকার আর একজন রিসার্চার টিপিক্যালি। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট টেস্ট দ্যাট ইউ গেট অ্যাজ আ ল স্টুডেন্ট যে রিয়েল লাইফ অ্যাডভোকেসি করতে কেমন লাগে। অলরাইট, মানে এইটা কি তার মানে কি আমরা বিশ্ববিদ্যালয় থেকেই মানে এই জার্নিটাকে স্টার্ট করা পসিবল, নাকি এইটাকে মুটিংয়ের স্কিলটাকে আরো গ্রো করার জন্য আমরা স্কুল কলেজ থেকেও স্টার্ট করতে পারি, কোনটা? ওয়েল, আমি যখন স্কুলে ছিলাম তখন মুটিংটা স্কুলে ইন্ট্রোডিউসড করা হয়নি, তবে এখন আমি ইউনিভার্সিটি লেভেলে অ্যান্ড এখন আমি যখন আমার স্কুলের খোঁজ খবর নিই আমি শুনতে পাই যে ওখানেও এখন মুট কোর্ট কম্পিটিশন ইন্ট্রোডিউস করা হচ্ছে। ওকে ওকে। সো বিভিন্ন স্কুলে এখন যেহেতু ল ফ্যাকাল্টি ডেভেলপ করা হচ্ছে, মুটিংটাও ইন্ট্রোডিউস করা হচ্ছে, ইয়াংস্টার্সরা আরও এক্সপোজার পাচ্ছে, যেটা আমাদের সময় আমরা পাইনি। অলরাইট, মানে একটু প্যারেন্টসের সাপোর্টটা জানতে চাইবো। কেন? কারণ বেসিক্যালি আমরা জানি কোনো স্কিলকে যখন আমরা গ্রো করি, মুটিং ইটসেলফ স্কিল, সো ওইটাকে যখন আমরা গ্রো করি তখন কিন্তু চ্যালেঞ্জও থাকতে পারে। এই ধরনের কোনো চ্যালেঞ্জ আসলে আপনার ফ্যামিলি থেকে পেয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ, আমার মা, আমার বোন, আমার ভাই অনেক সাপোর্টিভ ছিল আমার মুটিং জার্নিতে। আগে আমার অসংখ্য লেভেলের স্টেজ ফ্রাইট, প্যারানোয়া কাজ করতো, তবে এগুলা থেকে ব্যাটল করতে আমার মা আমাকে অনেক হেল্প করেছে। তো আজকে যদি আমি এত দূর এসে থাকি, এটার অবদান হচ্ছে সম্পূর্ণভাবে আমার আম্মু। গ্রেট গ্রেট। সো পারিশা, একটু সাকসেসের হিস্ট্রিটা জানবো, যে মুটিং নিয়ে এমন কোনো এক্সপিরিয়েন্স যেটা আসলে আমাদের সঙ্গে শেয়ার করতে চান। ওয়েল ভাইয়া, আমি মুটিংটা শুরু করি এই বছরই আসলে। আমি এই বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। বাট আপনার যখন আমরা স্টোরিটা শুনি, আমার টিম যখন স্টোরিটা রিসার্চ করে তখন কিন্তু মোটামুটি এটা কখনোই বিশ্বাস করে নাই যে আপনি আসলে মুটিংটা মানে এই 2024-এ স্টার্ট করছেন। আসলে কি, আমি মার্চেই আমার ফ্রেন্ডসদের সাথে রাতোরাত একদিন একটা ডিসকাশনে চলে যাই যে চলো মুটিং করি, বিকজ দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। ফার্স্ট ইয়ার শেষ করলাম, সময় হাতে আছে, কি করব, চলো মুটিং করি। তো এটা আমার মধ্যে আসছে থ্যাঙ্কস টু ওয়ান অফ মাই ফ্রেন্ডস, যে বলেছে যে দোস্ত, তোর যদি স্টেজ ফ্রাইট থাকে চল মুটিং থেকে স্টার্ট করি, সময় আছে। ইন্ট্রাতে আমরা এটা তো এই বছরে জি। সো মার্চ মাসে আমরা ইন্ট্রাতে পার্টিসিপেট করলাম। এখানে আমার এক বন্ধু লোপা আর এক বন্ধু ইতি, আমরা 3 জন মেয়ে মানুষ মিলে পার্টিসিপেট করলাম। তো আমরা আলটিমেটলি একটা বেস্ট রিসার্চারের অ্যাওয়ার্ড পেয়েছি এখানে এই বছরে। আচ্ছা আচ্ছা। তার 3 দিন পরে আমরা একটা ন্যাশনাল লেভেল মুট করি। 3 দিন পরে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন অপরচুনিটিটা আসলো কিভাবে? এটা আমি নেক্সট কোয়েশ্চেন আমি করতাম। আচ্ছা, সো এনিওয়ে, আমাদের সিনিয়র্সরা একটা রিটার্ন সাবমিশন রেডি করেছিল, কিন্তু যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে এই মুডটা হবে আর ওরা অনেক ডিলে করে ফেলেছিল, ওরা আর পার্টিসিপেট করতে পারছিল না। অ্যাজ ইন রিসার্চার জন ছিল, বাট স্পিকাররা ব্যাক আউট করেছিল লাস্ট মোমেন্টে, বিকজ ওদের পার্সোনাল কিছু রিজনস চলছিল। এখন আমাদের যে কোচ, উনি আমাদেরকে রেকমেন্ড করেছিল যে আপনারা যান, আপনারা কেসটাকে একটু স্টাডি করে সাবমিট করে দিয়ে আসেন। সো আলটিমেটলি ঢাকা ইউনিভার্সিটি
মানে ন্যাশনাল লেভেল মোড, ওখানে আরও 17 জন পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটির মেম্বার্সরা ছিল। তো আলটিমেটলি উই ডিড র্যাঙ্ক ভেরি ওয়েল। অ্যাজ আ স্পিকার আমি আর আমার কো এজেন্ট আমরা টপ 10-এ ছিলাম। আই ওয়াজ 8th, আমার স্পিকার মানে কো এজেন্ট যে সে 11th। সো আমি যদি একটু সাম আপ করি যে আপনি 2024-ই মুটিং জার্নিটা স্টার্ট করছেন, ব্যাকএন্ডে আপনার দুইটা ফ্রেন্ড আপনাকে মোটিভেট করছে, মোটিভেট করলে ভুল হবে, পুশ করেছে এবং আপনাকে একটা স্টেজে নিয়ে আসলো, বলল যে আপনার এই ভীতিটা থাকবে না, আপনি ইন্ট্রা করলেন, বেস্ট রিসার্চার হলেন, অ্যান্ড আফটার দ্যাট আপনি হলো বাইরে ডিবেট মানে সরি ন্যাশনাল লেভেলে আপনি মুভ করলেন। এই পুরো জার্নিটার পরে জাপানের স্ট্রিট আসলে কিভাবে আসলো, জাপান এর সাথে কিভাবে কানেক্টেড? এটা শুরু হয় রাত 3টায়। ওকে, আমি আর আমার ফ্রেন্ড এগেন রাত 2টার দিকে চিন্তা করতেছি যে দোস্ত পরীক্ষা শেষ, কি করা যায়, কি করব। তো আমরা ডিসাইড করলাম যে এখন কি মুড আসতেছে। তো আমরা এশিয়া কাপের ব্যাপারে জানতে পারলাম। আমি জাস্ট ফ্যাক্টটা পড়লাম সেই রাত 3টায়, আধা ঘন্টার ভিতরে আমি ফ্যাক্টটা পড়লাম আর আমি বললাম দোস্ত এখানে এটা হবে, চল লেখা শুরু করি। তো আমি আমার ফ্রেন্ড আমরা মিলে ওখানে ড্রাফটিং করা শুরু করলাম, আমাদের টিম মেম্বাররা জয়েন করলো। আলটিমেটলি এশিয়া কাপের সিস্টেমটা হচ্ছে যে আগে মেমোরিয়াল সিলেকশন হবে, তারপর আপনারা ইন্টারন্যাশনাল রাউন্ডে যাবেন। সো যখন মেমোরিয়াল সিলেকশন হয়ে যায় তখন আমরা খুবই খুশি, কিন্তু তখনও জিনিসটা আনসার্টেন, কারণ জুলাই মাস, দেশের পরিস্থিতি এখনও ভালো নয়। তো আমরা সার্টেন ছিলাম না যে আমরা আদেও কি যাবো কি না, কিন্তু আলটিমেটলি আলহামদুলিল্লাহ আমাদের এলসিএলএস থেকে আমরা একটা ভালো অ্যামাউন্টের স্পন্সরশিপ পেয়ে উই কুড গো। অ্যান্ড এখান থেকেও আমরা অনেক শিক্ষা নিয়েছি। একটা ইন্টারন্যাশনাল লেভেল মুটিং এমন একটা জিনিস যে লাইফের অনেক লেসেন্স এই একটা ইভেন্ট থেকে নেওয়া যায়, যেটা সারা বছরেও মেবি কেউ গ্যাদার করতে পারে না। অলরাইট পারিশা, মানে ছোট্ট করে জানতে চাইবো, মানে ছোট না একটু ইন ডেপথই জানতে চাইবো, সেটা হলো মুটিংয়ের ক্ষেত্রে একটা মেন্টর আসলে কতখানি ইম্পর্টেন্ট, কতটুকু ইম্পর্টেন্ট? একটা মেন্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, মুটিংয়ের জার্নি পার্সোনালি স্পিকিং আমার সময় আমার তেমন একটা মেন্টর ছিল না, বিকজ আমার ফ্রেন্ডসরা আমরা র্যান্ডমলি শুরু করেছি। আমরা মেন্টরশিপ জিনিসটা পেয়েছি ইন্টারন্যাশনাল লেভেলে এসে। ওকে, ন্যাশনাল লেভেলেও আই উড সে ইন্ট্রা আর ন্যাশনালটা খুবই কাছাকাছি, 3 দিনের ডিফারেন্সে হয়েছে, কিন্তু ন্যাশনাল লেভেলে আমি ফার্স্ট টাইম আমার মেন্টরকে পেয়েছি এবং উনি অনেক গাইডেন্স দিয়েছে। সো মেইন রিজন ওয়াই আই উড সে মেন্টরশিপ ইজ ইম্পর্টেন্ট, বিকজ যে এক্সপিরিয়েন্সড সেই ভুলগুলো ধরে দিতে পারবে, যে এক্সপিরিয়েন্স সে জানতে পারবে যে হ্যাঁ একটা জাজের মাথায় কি আসতে পারে আর সে কি এক্সপেক্ট করতে পারে। সো I would say একটা মেন্টরের পার্সপেক্টিভ ইজ ইনভ্যালুয়েবল, স্পেশালি ইন আ ভেরি রিনাউন্ড কম্পিটিশন। এটার কোনো নাই, কোনো বিকল্প নাই। রাইট, অলরাইট, মানে সো আপনি কোচের কথা বললেন, মেন্টরের কথা বললেন। আপনারা জাপানে যখন আসলে বেসিক্যালি এই এশিয়া কাপে গেলেন, তখন ওই সময় আসলে মোটামুটি কত দিনের মতো আপনারা সময় পেয়েছিলেন এটার জন্য, নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য? আসলে সত্যি কথা বলতে আমরা তেমন কোনো সময় পাইনি, কারণ আমাদের এম্বাসির যে একটা প্রসিজার ছিল ওইগুলা আমাদের কমপ্লিট করতেই ধরেন 10-15 দিন চলে গেছে। আর এর আগে ছিল যত দিন ইন্টারনেট ব্ল্যাকআউট, হরতাল, আমরা কারোর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারি নাই। আমরা ইনফ্যাক্ট ওরাল রাউন্ডসে যে একটা ফেস টু ফেস প্রিপারেশন যেটা আমাদের কলেজে করার কথা ছিল তাও আমরা করতে পারিনি। তো দেখা গেছে যে আমরা ওরাল রাউন্ডসের জন্য তেমন একটা প্রিপারেশন নিই নেই। আমরা রিসার্চের জন্য, মানে ওরাল রাউন্ডসে একটা কথা বলার ওয়ে আছে, ওইটার জন্য রিসার্চটা করতে পারিনি। লাস্ট মোমেন্টে আমাদের ভিসা দিতে হবে, 3 দিনের মধ্যে ভিসা চলে আসবে, প্যাকিং করতে হবে, আম্মু আব্বু সবারকে সময় দিতে হবে, একটা অনেক রাশ টাইপের সিচুয়েশন গিয়েছিল। তো আমরা সত্যি কথা বলতে সময় পাইনি। ইনফ্যাক্ট জাপানে গিয়েও আমরা মোটার আগের দিন তেমন একটি সময় পাইনি। আসলে কি ভাইয়া, আমাদের এই জার্নিটাতে খালেদ স্যারের এবং আরাফ স্যারের বিশাল বড় একটি কন্ট্রিবিউশন আছে, যেটা আমি কখনো ওয়ার্ডস দিয়ে ডিসক্রাইব করতে পারবো না। ফর এক্সাম্পল, আমাদের যে একটা মেন্টাল প্রিপারেশন লাগবে, আমরা যে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের মধ্যে নিজেদেরকে প্রেজেন্ট করতেছি,
আমরা কিন্তু অনেক নার্ভাস ছিলাম, সত্যি কথা। এখন ওই নার্ভাসনেসটা কি কাটাতে পারে? একজন মুরব্বী, একজন বড় মানুষের কিছু কমফোর্টিং ওয়ার্ডস, যে এর আগেও আপনারা অনেক ডিফিকাল্ট জিনিস দিয়ে পার করছেন, এটা কিছুই না। এই যে এইগুলো ওয়ার্ডস অফ স্ট্রেংথ লাস্ট মোমেন্টে যে এগুলো কত কাজে দেয়, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আর নট অনলি দ্যাট, একটা কম্পিটিশনের আগে যে কী কী করতে হয়, রেস্ট নেবেন, প্রিপেয়ার করবেন, প্র্যাকটিস করবেন, বেশি একটা চিন্তা ভাবনা করবেন না, এই যে এই গাইডেন্সটা, এটা অ্যাকচুয়ালি একজন বাহিরের মানুষের থেকেই আসতে পারে, নট ফ্রম দ্য কম্পিটিটার্স দেমসেলভস, বিকজ কম্পিটিটার্সদের মাথায় অলওয়েজ একটাই টেনশন যে এটা আমার করতে হবে, এটা আমার জিততে হবে। কিন্তু আই উড সে ইন দ্যাট কেস খালেদ স্যার অ্যান্ড আরাফ স্যার, ওনাদের যে ইনফ্লুয়েন্সটা ছিল আমাদের উপর, দ্য ওয়ে দে টুক কেয়ার অফ আস, ইটস ইমমেজারেবল। অলরাইট, সো পারিশা, ইয়ুথদের জন্য আপনার মেসেজ কি? এবং যেহেতু আর একটু জানতে চাই যে আসলে মুটিং নিয়ে আপনার নেক্সট স্টেপটা কী হবে, অ্যান্ড আমাদের ইয়ুথদের জন্য যারা আসলে বেসিক্যালি আমরা বিলিভ করি যে ইন ফিউচারে তারাই আসলে ন্যাশনকে লিড দিবে, তাদের ক্ষেত্রে আপনার মেসেজটা কোন জায়গায়? এই বছরের শুরুতে আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম যে দোস্ত, আমার অনেক স্টেজ ফ্রাইট, আমি জানি না আমি কখনো পোডিয়ামে কোনো জাজের সামনে কথা বলতে পারবো কিনা। আর এটা একটা ল স্টুডেন্টের জন্য মারাত্মক একটা বিষয়। আপনি যদি ল পড়ে থাকেন তাহলে ইউ আর এক্সপেক্টেড টু বি কনফিডেন্ট, রাইট? তো ইউনো ওই আইসটা ব্রেক কেমনে হয়েছে যে জাস্ট ডু ইট। কে কী বলবে? আপনি আটকাবেন, আপনি পড়বেন, আপনি আবার দাঁড়াবেন, আপনি আবার দৌড়াবেন। দ্য থিং ইজ, একটা জিনিসের পেছনে লেগে থাকলে আপনাকে কেউ আটকাতে পারবে না। দ্যাট ইজ হোয়াট আই লার্ন থ্রু আউট মাই ওন জার্নি, দ্যাট ইউ হ্যাভ টু বি ভেরি ডিটারমাইন্ড at what you do. If you're passionate about it, nobody can stop you. So the message to the youth would be, if there is something that you believe in, stick to it. There is no one that can stop you. গ্রেট গ্রেট, থ্যাংক ইউ সো মাচ পারিশা। সো আপনারা শুনছিলাম আসলে বেসিক্যালি একজন রাইজিং স্টারের কথা, যিনি শুনলেন আপনারা যে সদ্য আসলে মুটিং শিখে মোটামুটি নিজের দেশ এবং ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, এইটা আসলে আমি এই জায়গাটাই আসলে নিউ ন্যাশন কাজ করতে চাই, যেখানে আমরা বহু বিশ্বাস করি ইয়ুথদের মাধ্যমে আসলে নতুন কিছু হবে। আমরাও বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবে, স্বনির্ভর হবে এবং শিক্ষার জায়গায় আরও বেশি মাথা উঁচু করে দাঁড়াবে। এরকম পারিশাদের মতো কথা জানবো এবং শুনবো ইন ফিউচারে আরও। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ রাইজিং স্টার এপিসোড 3 আপনাদেরকে সাথে দেখার জন্য।